আমরা পরমাণুর উপাদান তথা প্রাথমিক মৌলিক উপাদান ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণাগুলোর আবিষ্কার সম্পর্কে অলরেডি আমরা পরিচিত হয়ে গিয়েছি। এইবার এই পরমাণুর উপাদান ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণাগুলো কিভাবে বিন্যস্ত থাকে, অর্থাৎ পরমাণুটির যে কোনো পরমাণু গঠন কাঠামো কেমন ধরনের হয় সে নিয়ে এবারে বিভিন্ন রকমের মডেল তথা গঠন সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা আমরা পেয়ে থাকি। পরপর যে মডেল তথা পরমাণুর গঠন কাঠামো সম্পর্কে তত্ত্বগুলো রয়েছে আলোচনা মাধ্যমে সেগুলো আমরা শুরু করছি। প্রথমেই দেখো, এই পরমাণুর মডেল সম্পর্কে যে থমসনের একটি মডেল বা একটি ধারণা দেয়। তিনি যে ধারণাটা দেন সেই মডেলটার নাম পাম পুডিং মডেল। অনেক সময় এটা আমরা বিভিন্ন ধরনের সেই বাস্তব কিছু উদাহরণ দিলে বুঝতে পারবে সেই ধরনেরই মডেল। যেমন তরমুজের মধ্যে দেখবে ভেতরে লাল, যেটা আমরা খেয়ে থাকি লাল অংশটা, আর তার মধ্যে বীজগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকে, সব দিকে সুষমভাবে সজ্জিত থাকে, অর্থাৎ ওই লাল অংশের মধ্যে বীজগুলো গাঁথা থাকে। ঠিক একইভাবে এই থমসনের মডেলটাও একই ধারণা দেয়। অর্থাৎ এই মডেলের মত অনুযায়ী কি না, পরমাণু গঠন কাঠামোতে হলো, মানে গঠন কাঠামোটি পরিষ্কারভাবে বলা যায় যে প্রায় 10⁻⁸ সেন্টিমিটার ব্যাসের একটা গোলক, যে গোলকটা সমঘনত্বের ধনাত্মক আধান যুক্ত একটা গোলক, ধনাত্মক তড়িৎ আহিত গোলক, যার মধ্যে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন কণাগুলো চতুর্দিকে সুষমভাবে ছড়িয়ে থাকে। ঠিক তরমুজের তার বীজগুলো ছড়িয়ে থাকে, বীজগুলোকে ইলেকট্রনের মতো ভাবো, আর যে অংশটা লাল যেটা খেয়ে থাকি ওটা হচ্ছে ধনাত্মক অংশ, অর্থাৎ গোলকের ধনাত্মক গোলক হিসাবে, তড়িৎ ধনাত্মক গোলক হিসাবে ধারণা কর। এই কথাটি হচ্ছে এখানের মধ্যে ধারণা। আমি যেমন এখানে বোর্ডে যে কথাটা লিখেছি দেখলেই বুঝতে পারবে ওই কথাটি আছে, যে এই মডেল অনুসারে পরমাণু হলো 10⁻⁸ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট সমঘনত্বের ধনাত্মক তড়িৎ আহিত গোলক এবং এর মধ্যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। তরমুজের মধ্যে তার বীজগুলো, কিংবা পুডিংয়ের মানে কিশমিশের যে গঠন কাঠামো, তার যে অংশটা মানে থাকে, যার মধ্যে কিশমিশগুলো গাঁথা থাকে, সেটাকে পুডিং বলি আমরা। সেই পুডিংয়ের মধ্যে কিশমিশগুলি যেভাবে গাঁথা থাকে, তেমনি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি ওই ধনাত্মক মেঘের মধ্যে, ধনাত্মক তড়িৎ মেঘ এর মধ্যে সুসমঞ্জসভাবে আটকে থাকে। আর এটাই হলো পাম পুডিং মডেল। অর্থাৎ এই টোটাল গোলকটাকে ধরে নেওয়া হবে পজিটিভ চার্জযুক্ত একটা আধানের গোলক। সেই তড়িতাহিত ধনাত্মক আধান গোলকের মধ্যে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কণাগুলো বিভিন্ন দিকে সমানভাবে সুষমভাবে বণ্টিত হয়ে আছে। কিন্তু এই ধারণাটি বেশি দূর এগোতে পারেনি, কারণ পরমাণুর গঠন সংক্রান্ত বিভিন্ন ফলাফল পরপর যত এগোতে থাকে এই মডেলটির সঙ্গে কোনো মিল নেই, যার ফলে এই মডেলের পক্ষে কোনো যুক্তি দাঁড়ায়নি, তাই এটা সর্বাগ্রে বাতিলই হয়ে যায়। এইভাবে এই মডেলটি এখানেই পরিত্যক্ত হয়ে যায়। এরপর রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে একটি পরীক্ষা করেন, প্রথমে আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা। তিনি সেই আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষাটি করতে গিয়ে যে গঠন কাঠামো পরীক্ষা সিস্টেমটা নিয়েছিলেন, সেটা চিত্রটা এইরকমই মোটামুটি দেখতে পেয়েছো। এই যে চিত্রটা কেমন, এই যে আমার
একটা ঘন আকারের বক্সের মধ্যে, এটা হচ্ছে সিসার তৈরি বক্স, এর মধ্যে একটি তেজস্ক্রিয় রশ্মি, আলফা রশ্মি বিকিরণকারী মৌল অর্থাৎ বিসমাথ, বিসমাথ তোমার হচ্ছে 83 পারমাণবিক ক্রমাঙ্ক আর ভর সংখ্যা 214, সেটা এর মধ্যে রাখা আছে। এবার ওখান থেকে আলফা রশ্মি বেরিয়ে যাচ্ছে, তার মাঝপথে গতিপথে দেখো একটা লেড সিসার পাতলা প্লেট, ছিদ্রযুক্ত, ওই ছিদ্র দিয়ে আলফা রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে। এবং এই একটা সোনার পাত রাখা আছে, যেটা খুবই পাতলা, অর্থাৎ 0.000 অর্থাৎ 0.304 মিলিমিটার বেধযুক্ত একটা সোনার পাত হচ্ছে তিনি নিয়েছিলেন। নিয়ে এর পিছনে, ঠিক পিছনে এই একটা জিঙ্ক সালফাইড প্রলিপ্ত একটা পর্দা রেখেছিলেন, কারণ এই পর্দাতে আলফা রশ্মি পড়লে উজ্জ্বল বিন্দু প্রতিপ্রভা ফ্লুরিসেন্স গঠিত হয়, মানে খুব উজ্জ্বল রঙের আলোর প্রতিপ্রভার সৃষ্টি হয়। এইভাবে তিনি এই পরিকাঠামোটা সৃষ্টি করেন। এই সোনার পাতের মধ্য দিয়ে আলফা রশ্মি প্রেরণ করার ফলে 3টি ঘটনা তিনি লক্ষ্য করলেন, যে ঘটনাগুলো এই চিত্রের মাধ্যমে দেখো পরিষ্কার বুঝতে পেরে যাবে। অধিকাংশ আলফা রশ্মি দেখো সোনার পাত দিয়ে সোজা পথে বেরিয়ে চলে গেছে, অর্থাৎ এইগুলো অভিন্ন গতিপথে সোজা বেরিয়ে চলে গেছে, কোনো দিকে কোনো না বেঁকে সোজা বেরিয়ে গেছে। আর দেখো খুব সামান্য, মানে অতি অল্প পরিমাণ রশ্মিকণা সামান্য কোণে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম কোণে বেঁকে গেছে। এই একটা রশ্মি সোজা বেরিয়ে গেছে, সামান্য কোণে বিক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ এগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এই রশ্মিকণাগুলো বেঁকে গেছে। আর দেখো তৃতীয় একটা ঘটনা দেখলেন যে কি না, খুব অতি সামান্য, প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা যে পথে এসছিল আবার সেই পথে ফিরে গেছে, অথবা 90 ডিগ্রি কোণের থেকে একটু বেশি কোণে এটা বেঁকে চলে গেছে। অর্থাৎ এই কণাগুলো কি হয়েছে না 90 ডিগ্রি, এমনকি 180 ডিগ্রি, যেটা ওই পথে আবার ফিরে গেছে, সেটা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে চলে গেছে। তাহলে এখানে 3টি ঘটনা তিনি পর্যবেক্ষণ করলেন। প্রথম ঘটনা বললাম, অধিকাংশ আলফা রশ্মি সোজা পথে বেরিয়ে গেল, কোনো দিকে কোনো না বেঁকে সোজা পথে বেরিয়ে গেল, অর্থাৎ সোনার পাতকে ভেদ করে সোজা পথে বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দাতে আলো প্রতিপ্রভা সৃষ্টি করে। অর্থাৎ এই পর্দাতে আলো প্রতিপ্রভা সৃষ্টি করে উজ্জ্বল বিন্দু। আর খুব সামান্য পরিমাণ আলফা রশ্মি কিছু কোণে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে সামান্য পরিমাণ বিক্ষিপ্ত হয়েছে। আর অতি সামান্য, প্রায় 20,000 আলফা রশ্মি যদি প্রেরণ করা হয়, তার মধ্যে একটি আলফা রশ্মি কণা 90 ডিগ্রি থেকে বেশি কোণে অথবা 180 ডিগ্রি কোণেও ফিরে যেতে পারে, 90 ডিগ্রি অপেক্ষা বেশি কোণে, কিংবা তার থেকেও আরও বেশি কোণ, তথা এমনকি 180 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে আবার সেই উৎসমুখে, অর্থাৎ যেখান থেকে আলফা রশ্মি নির্গত হয়েছিল সেইখানেই আবার ফিরে যেতে পারে। এই হচ্ছে, লক্ষ্য করো, এইভাবে তিনি আলফা রশ্মি প্রেরণ যে পরীক্ষাগুলি করেছিলেন, এই হচ্ছে তার পরীক্ষা। এই পরীক্ষাগুলো থেকে তিনি যে সিদ্ধান্ত করেছিলেন, সেই সিদ্ধান্তগুলো আমরা বলছি। দেখো, বিশুদ্ধ সোনার পাত সোনার পরমাণু দিয়ে তৈরি, এই কথাটি তিনি বলতে থাকলেন যে সেটা তো পরিষ্কার, যে যেহেতু সোনার পাত বিশুদ্ধ সোনার পরমাণু দিয়ে তৈরি, কাজে এই পরীক্ষার ফল থেকে পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে। কি ধারণা? যেমন হচ্ছে নাম্বার 1, দেখো, পরমাণু নিরেট কণা নয়, পরমাণু পুরোপুরি নিরেট গঠন কাঠামো নয়, সেই জন্য বেশিরভাগ স্থানই ফাঁকা, আর তার জন্য অধিকাংশ আলফা রশ্মি সোজা পথে বেরিয়ে চলে গিয়েছিল, সোনার পাত ভেদ করে গিয়ে পিছনের রাখা পর্দাতে, জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দাতে প্রতিপ্রভা সৃষ্টি করেছিল। দ্বিতীয় নম্বর তিনি আর কি বললেন, যে আলফা কণা তো পজিটিভ চার্জযুক্ত রশ্মি কণা, তাহলে অর্থাৎ হিলিয়াম প্লাস প্লাস কণায়, তাই একে কোনো পজিটিভ চার্জগ্রস্ত ভারী বস্তু কণায় প্রত্যাঘাত, অর্থাৎ আঘাত করে প্রত্যাঘাত করে করতে পারে, যার ফলে আলফা কণা বিক্ষিপ্ত হয়। সুতরাং
পরমাণুর সমগ্র পজিটিভ চার্জ এবং ভর পরমাণুর ভিতরের একটি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অঞ্চলে কেন্দ্রীভূত থাকে। এটাই হলো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। কেমন? তার মানে হচ্ছে এই হলো যে কারণে এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের কারণে এইখানে আঘাত করে ওই আবার উৎসমুখে আলফা রশ্মিকণা ওই আবার উৎসমুখে চলে গেল। এই হচ্ছে তিনি ধারণা দিলেন। কেমন? এটা হচ্ছে দ্বিতীয় কথা বললেন, যে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা দিলেন। এই যে নিউক্লিয়াস পিকচার দেখানো হয়েছে, যেখানে পজিটিভ চার্জ আর পরমাণুর সমস্ত ভর ক্ষুদ্র একটা জায়গা, বিন্দুর মতো একটা জায়গাতে অন্তর্নিহিত হয়ে আছে। এইখানেই হচ্ছে আঘাত করে ওই আলফা রশ্মি কণাগুলো আবার উৎসমুখে ফিরে গেছে। এটা হচ্ছে 2 নম্বরের পয়েন্ট। 3 নম্বর কথাতে তিনি আরেকটা সিদ্ধান্ত দিলেন, যে অল্প সংখ্যক আলফা কণা নিউক্লিয়াসের ধারে, হ্যাঁ, অর্থাৎ এই অল্প রশ্মি যেগুলো হচ্ছে সামান্য কোণে বেঁকে গিয়েছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম কোণে বেঁকে গিয়েছে, সেই রশ্মিগুলোর কথা তিনি বললেন যে কি না, অল্প সংখ্যক রশ্মি কণা তার ধারে আঘাত করে ওটা ঘেঁষে বেরিয়ে গিয়েছে। আর 4 নম্বরে তিনি কি বললেন না, 4 নম্বরে তিনি বললেন নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধানগ্রস্ত এই যে ইলেকট্রন কণাগুলো, এই যে নীল রঙের ওই ভেতরে মাইনাস মাইনাস চিহ্নগুলো আছে, এই ইলেকট্রন কণা যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি অবস্থান করে। আলফা কণা ইলেকট্রনের চেয়ে প্রায় 7,500 গুণ ভারী হওয়ায় পরমাণুর ভিতর দিয়ে যাওয়ার সময় নগণ্য ভরযুক্ত ইলেকট্রন দ্বারা, এই ইলেকট্রনগুলো দ্বারা তোমার যাকে বলে হচ্ছে আলফা কণার বেগ একেবারেই প্রভাবিত হয় না। সেই জন্য আলফা কণাগুলি হচ্ছে পরমাণুগুলোকে ভেদ করে সোজা পথে বেরিয়ে গেছে। অর্থাৎ এই কাছাকাছি দিয়ে যে রশ্মিগুলো গিয়ে বেরিয়ে যাচ্ছে এই ইলেকট্রন দ্বারা, তারা সেই আলফা কণাগুলো কোনোভাবে প্রভাবিত হচ্ছে না, কারণ আলফা কণার ভর অত্যন্ত বেশি। পজিটিভ চার্জ যুক্ত আলফা কণার ভর ইলেকট্রনের থেকে কত গুণ বেশি বললাম? প্রায় 7,500 গুণ বেশি। সেই জন্য ভারী আলফা কণাগুলো এই ইলেকট্রন দ্বারা কোনো প্রভাবিত না হয়ে সোজা পথে বেরিয়ে চলে গেছে। এই হলো আমার হচ্ছে রাদারফোর্ডের আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষার ঘটনাগুলি। এবারে দেখো আমি বোর্ডে আবার এগুলো লিখে দেখাচ্ছি, দেখবে। তাহলে আমরা রাদারফোর্ডের আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা যেটা ব্যাখ্যা করলাম, সেখান থেকে আমরা যে জিনিসটা পেলাম, দেখো রাদারফোর্ড তাহলে কি করলেন, বায়ুশূন্য নলের মধ্যে রাখা অর্থাৎ রক্ষিত 0.0004 মিলিমিটার, মানে 0.304 মিলিমিটার খুব পাতলা বা বেদযুক্ত অর্থাৎ পুরু একটা সোনার পাতের উপর আলফা রশ্মি চালনা করেন এবং সোনার পাতটার পিছনে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা রাখেন। সেটা আমরা ছবিতে দেখিয়েছি একটু আগেই, এক্ষুনি দেখালাম। আর এখান থেকে যে পর্যবেক্ষণ যেগুলো ব্যাখ্যা করলাম সেটাও লিখে দেখাচ্ছি। দেখো যে অধিকাংশ আলফা রশ্মি সোনার পাত ভেদ করে সোজা পথে বেরিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রবাহ সৃষ্টি করেছে। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর, কিছু সংখ্যক আলফা কণা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ডান দিকে বা বাম দিকে বেঁকে যায়। আর তৃতীয়ত আরেকটা ঘটনা যেটা আমরা দেখলাম যে অতি অল্প সংখ্যক প্রায় 20,000-এর মধ্যে একই আলফা কণা 90 ডিগ্রি অপেক্ষা বেশি কোণে, এমনকি 120 ডিগ্রি 180 ডিগ্রি কোণেও বিক্ষিপ্ত হলো। এর থেকে যে সিদ্ধান্তগুলো আমরা দেখলাম সেগুলো কি কি পেলাম না, সোনার পাত বিশুদ্ধ সোনা পরমাণু দিয়ে তৈরি। কেমন? সুতরাং উপরের ঘটনা থেকে পরমাণু গঠন সজ্জা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। যে কি কি ধারণা না, পরমাণুর গঠন নিরেট অর্থাৎ নিরেট সলিড কণা নয়, পরমাণুর গঠনটা সলিড নয়, ফাঁপা আছে ভেতরে এবং বেশিরভাগ স্থানই ফাঁকা, তার মানে ভেতরে অনেকটা জায়গা ফাঁকা। সেই জন্য
এখানে বেশিরভাগ আলফা রশ্মিকণা সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যায়। আর দ্বিতীয় কথা আমরা কি দেখলাম না আলফা কণা পজিটিভ চার্জগ্রস্ত হিলিয়াম আয়ন কণার স্রোত, তাই একে কোনো ভারী বা ধনাত্মক পজিটিভ চার্জগ্রস্ত বস্তু কণাই প্রত্যাঘাত করতে পারে, যার ফলে আলফা কণা বিক্ষিপ্ত হয়। সুতরাং পরমাণুর সমস্ত পজিটিভ চার্জ এবং উপরে লিখছি সমস্ত পজিটিভ চার্জ এবং ভর, হ্যাঁ পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পরমাণুর ভিতরে বা অভ্যন্তরে ভিতরে একটি ক্ষুদ্র অঞ্চলে, খুব ক্ষুদ্র জায়গায় অঞ্চলে নিহিত আছে। কেমন একটা ক্ষুদ্র অঞ্চলে তোমার হচ্ছে নিহিত বা কেন্দ্রীভূত থাকে। একে এই জায়গাটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক, পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে। কেমন এটাই হচ্ছে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা আমরা দেখলাম। আর সিদ্ধান্ত আরো করা দিয়েছে, যেমন নাম্বার 3 অল্প সংখ্যক যেসব আলফা কণা হ্যাঁ নিউক্লিয়াসের খুব কাছে ধারের দিকে আঘাত করে, নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের খুব কাছে ধারের দিকে আঘাত করে। কেমন ওই যে ছবিতে দেখলে যে এখানে যেগুলো হচ্ছে খুব ধার দিয়ে আঘাত করে সেগুলি, হ্যাঁ তাহলে আঘাত করে সেই আলফা কণাগুলি, অর্থাৎ সেই আলফা কণাগুলি কি করে না সেগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণে বা তার থেকে বেশি কোণে বিক্ষিপ্ত হয়। 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত এখানে হয়েছে। এখানে এটা একটা বিষয় থেকে আমরা বুঝতে পারলাম। আর অতি অল্প সংখ্যক কণা, হ্যাঁ অতি অল্প সংখ্যক কণা, প্রায় 20,000-এর মধ্যে একটি অল্প সংখ্যক আলফা কণা যেগুলি নিউক্লিয়াসে সরাসরি আঘাত করে, যেগুলি পরমাণুর নিউক্লিয়াসকে সরাসরি আঘাত করে, কেমন যেগুলো সরাসরি আঘাত করে সেগুলি 180 ডিগ্রি কোণে আবার উৎসমুখে ফিরে আসে, সেগুলি ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। কেমন তার মানে উৎসমুখে সেগুলোই ফিরে গেল। কেমন তাহলে দেখো এগুলো হচ্ছে মোটামুটি যে আইডিয়ার মধ্যে পেলাম। আর একটা কথা মাথায় রাখতে হবে যে নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন কণাগুলো, হ্যাঁ মানে সেগুলো তো ঘুরছে, অবস্থান করছে নিউক্লিয়াসের বাইরে। আর এটাও একটা ধারণা এখান থেকে পাওয়া যায়। নাম্বার 5 যে পরমাণু নিউক্লিয়াসের
বাইরে হ্যাঁ নেগেটিভ ঋণাত্মক চার্জ বাহী ইলেকট্রন কণাগুলি অবস্থান করে। ইলেকট্রন কণাগুলি অবস্থান করছে, তাহলে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলো অবস্থান করছে, কেন? আচ্ছা, কিন্তু তাহলে এদের দ্বারা প্রভাবিত হচ্ছে না কেন? না, দেখো এদের দ্বারা প্রভাবিত হচ্ছে না কারণ ইলেকট্রনের ভর, ইলেকট্রন কণার ভর হচ্ছে ইলেকট্রন কণার ভর তোমার হচ্ছে নিউক্লিয়াসের থেকে প্রায় ৭,৫০০ গুণ হালকা। হ্যাঁ, তার মানে এটা মাথায় রাখতে হবে যে একটা ইলেকট্রনের ভর, সরি ভুল বললাম, আলফা কণার চেয়ে ইলেকট্রন কণার ভর আলফা কণার চেয়ে ৭,৫০০ গুণ হালকা। তাহলে দেখো যে ইলেকট্রন এত হালকা কণা, যেটা একটা হ্যাঁ আলফা কণা অনেক বেশি ভারী কণা, তার সঙ্গে তুলনা করলে যে একটা ইলেকট্রনের কণার ভর আলফা কণার চেয়ে প্রায় ৭,৫০০ গুণ হালকা হচ্ছে কণা। তারপরে ভারী কণা হচ্ছে আলফা কণা। সেই জন্য কি হচ্ছে, হ্যাঁ সেই জন্য ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন দ্বারা ইলেকট্রন কণা দ্বারা ধনাত্মক চার্জগ্রস্ত আলফা কণার বেগ প্রভাবিত হয় না। কারণ আলফা কণা খুবই ভারী কণা। এই আলফা কণার বিক্ষেপণকালে কোনোভাবে হ্যাঁ তার গতি বা বিক্ষেপ প্রভাবিত না হয়ে সে সোজা পথে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা। এবং প্রভাবিত না হয়ে, এখানে আরেকটু কথা জানলে হয়, প্রভাবিত না হয়ে সোনার পাত ভেদ করে সোজা পথে বেরিয়ে যায় আলফা কণাগুলো। এই হচ্ছে আলফা রশ্মি বিচ্ছুরণের পরীক্ষার সিদ্ধান্তগুলো মোটামুটি রাদারফোর্ড করেছিলেন। হ্যাঁ, এই হচ্ছে পরমাণু গঠন সম্পর্কীয় একটি মোটামুটি প্রস্তাবনা শুরু হয় রাদারফোর্ডে। এই ঘটনাগুলো থেকে রাদারফোর্ড পরবর্তীকালে মানে এই ঘটনার উপর দাঁড়িয়ে তিনি পরমাণুর গঠন সম্পর্কীয় একটা সুস্পষ্ট ধারণা দেন বা কয়েকটা মন্তব্য করেন, যেগুলি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। তার মানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম এখান থেকে, যে রাদারফোর্ড কি বলতে চাইলেন, যে তার কথাগুলো আমরা বলছি। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল বা পরমাণু গঠন চিত্র। তাহলে এখানে তিনি বললেন যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কেমন রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে তিনি কি বললেন, দেখো নাম্বার 1, যে পরমাণুর গঠন দুটি অংশ নিয়ে গঠিত। তার মানে পরমাণুর গঠনে দুটি অংশ রয়েছে, অর্থাৎ পরমাণু দুটি অংশ নিয়ে গঠিত। এটা
পরিষ্কার, যথা হ্যাঁ একটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত, নিউক্লিয়াসের বাইরে তথা বহির্ভূত ইলেকট্রন মহল বা ইলেকট্রন অঞ্চল, ইলেকট্রন মহল বা ইলেকট্রনীয় অঞ্চল। তাহলে ফার্স্ট তার যে স্বীকার্য বা প্রস্তাবনা যে বক্তব্য, প্রথম বক্তব্যে তিনি এই কথা বললেন। দ্বিতীয়ত, পরমাণু অতি ক্ষুদ্র স্থানে, পরমাণু অতি, আরো একটু বললে ভালো দাঁড়ায় যে মাঝখানে, পরমাণুর একবার গঠনের মাঝখানে অতি ক্ষুদ্র বিন্দুর মতো স্থানে পরমাণু সমস্ত ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ ও ভর, সমূহ ভর হচ্ছে আমার কেন্দ্রীভূত আছে, কেন্দ্রীভূত থাকে মাঝখানে একটা ক্ষুদ্র জায়গায় থাকে। এই অঞ্চলকে বা একে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্র বলা হয়। দ্যাট ইজ একটা অংশ সম্পর্কে এই ধারণা তিনি দিলেন যে কেন্দ্র বা নিউক্লিয়াসটা কি, এ সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, এখানে আরো একটা কথা বললেন, এই নিউক্লিয়াসে বা কেন্দ্রকে, এই নিউক্লিয়াসে পরমাণুর প্রোটনগুলো অবস্থান করে, প্রোটনগুলি থাকে। কেমন? এটা হচ্ছে নাম্বার 2 উপস্থাপনায় তিনি বললেন। 3 নম্বরে দেখো যে তিনি আরেকটা কি বললেন, নাম্বার 3 তে তার মডেলে তৃতীয় বক্তব্য যেটা ছিল যে পরমাণুর ভিতরের অধিকাংশ স্থানই, পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা, অধিকাংশ স্থানই শূন্য বা ফাঁকা রয়েছে। কেমন? তার ভেতরের হচ্ছে জায়গাটা বেশিরভাগই ফাঁকা রয়েছে। তাহলে নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় অতি ক্ষুদ্র, সেই সঙ্গে ওটার অর্থ বুঝাচ্ছে যে নিউক্লিয়াসের আকারটা, নিউক্লিয়াসের সাইজ, আকার পরমাণু সমগ্র গঠনের তুলনায়, সমগ্র গঠন আকারের তুলনায় অতি ক্ষুদ্র, মানে বিন্দুর মতো একটা অবস্থানের কথা তিনি ধরে নিয়েছেন। তিনি একটা কল্পনা করে এখান থেকে বলছেন যে পরমাণুর ব্যাসটাকে যদি ধরা হয়, অর্থাৎ পরমাণুর ব্যাস যদি 10⁻⁸ সেন্টিমিটার ধরা হয়, তাহলে নিউক্লিয়াসের ব্যাস, এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে, নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেন্টিমিটার, তার মানে প্রায় 1 লক্ষ ভাগ। দুয়ের মধ্যে পার্থক্য বা ব্যবধান রয়েছে, যে পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকারটা প্রায় 1 লক্ষ ছোট, ক্ষুদ্র। এই জায়গা মধ্যে মোটামুটি মাথায় রাখতে হবে। এরপর
ইলেকট্রনগুলির অবস্থান সম্পর্কে 4 নম্বরে তিনি মন্তব্য করেন যে ইলেকট্রনগুলো কি করছে না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে, হ্যাঁ একটু লিখেই প্রকাশ করছি যে নিউক্লিয়াসের বাইরে চতুর্দিকে ইলেকট্রনগুলো আবর্তন করে। কেমন করে? নিউক্লিয়াসের বাইরে সমকেন্দ্রিক বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে, বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন কণাগুলি, ইলেকট্রন সমূহ আবর্তনশীল অর্থাৎ আবর্তন করতে থাকে। নিউক্লিয়াসের বাইরে এইরকমই বিভিন্ন কক্ষপথে, কিন্তু সবগুলোরই কেন্দ্র একই, সমকেন্দ্রিক, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি আবর্তন করতে থাকে। তাহলে পরমাণু, এটা একটা ঘটনা রয়েছে। এবার আরো একটি স্থায়িত্ব সম্পর্কীয় ধারণা দেন, পরমাণু গঠনের স্টেবিলিটি কিভাবে হচ্ছে সে সম্পর্কেও তিনি দায়িত্ব দেন, একটি ব্যাখ্যা দেন। নাম্বার 5 নম্বরে, যে আমার পরমাণুর নিউক্লিয়াস, এটা আমি দেখাচ্ছি ছবি এঁকে, পরমাণুর নিউক্লিয়াস ও যাকে বলে হচ্ছে কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন গুলো রয়েছে। নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, আর কক্ষপথে ইলেকট্রন গুলো নেগেটিভ চার্জ। কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল, ক্রিয়াশীল স্থলিত আকর্ষণ বল, যাকে স্থির তড়িৎ আকর্ষণ বলও বলতে পারো। স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের মধ্যে যে একটা আকর্ষণ বল ক্রিয়াশীল রয়েছে সেটাই বলা হয়েছে কুলম্বীয় আকর্ষণ বল। আর ইলেকট্রনগুলোর নিজস্ব একটা বল আছে, এবং ইলেকট্রনগুলি ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল পরস্পর সমান ও বিপরীতমুখী, পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ায় কখনোই ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসতে পারে না। নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়তে পারে না, গিয়ে পড়ে না। এটার মানে আমি দেখাচ্ছি যে বিষয়টা কি। আমি এখানে কি বলতে চাইলাম, যে পরমাণু নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলির মধ্যে যে ক্রিয়াশীল নেগেটিভ চার্জ রয়েছে, ইলেকট্রনগুলি নেগেটিভ চার্জ, তাহলে এই দুই বিপরীত চার্জের মধ্যে কি থাকবে? একটা আকর্ষণ বল থাকবে, যেটাকে বলছি আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটা কুলম্ব আবিষ্কার করেছেন বলে তার নাম অনুসারে কুলম্বীয় আকর্ষণ বল।
এবং ইলেকট্রনগুলো নিজেরা যে আবর্তন করছে তার ঘূর্ণনের জন্য একটা আরেকটা বল তৈরি হয়, যেটাকে বলছে কেন্দ্রাতিক বল, অর্থাৎ ট্যানজেনশিয়াল বরাবর একটা যে স্পর্শক বরাবর একটা গতিশীলতার সৃষ্টি হয়। এই দুই প্রকার বল, কুলম্বীয় আকর্ষণ বল এবং কেন্দ্রাতিক বল, যেটা বলা হচ্ছে, এই দুটো সমান কিন্তু বিপরীতমুখী, যার ফলে হচ্ছে কখনোই ইলেকট্রনটা ইলেকট্রনগুলি কখনোই নিউক্লিয়াসে এসে পৌঁছবে না, পড়ে যেতে পারে না। যেমন দেখো, আমি দেখাচ্ছি এই একটা নিউক্লিয়াস, এর মনে করো বাইরের কক্ষে এইরকমই একটা বৃত্তাকার কক্ষপথ রয়েছে, ইলেকট্রন একটা আবর্তন করছে, এ সবসময় স্পর্শক বরাবর ভি বেগে গতিশীল, প্রতিটা বিন্দুতে তোমরা জানো সমদ্রুতিতে আছে, বেগটা সমান নয় কারণ অভিমুখ প্রতিটা বিন্দুতে পরিবর্তন হয়। তো এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের সঙ্গে একটা কি হবে, স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে, অর্থাৎ এদিকে নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হবে। আবার অপর দিকে দেখো, ইলেকট্রনটা নিজস্ব ঘূর্ণনের জন্য একটা বহির্মুখী বল ক্রিয়া হবে, যেটাকে বলা হচ্ছে কি কেন্দ্রাতিক বল। আর এটা তোমার হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, তড়িৎ আকর্ষণ, কুলম্বীয় তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল। এই দুটো বিপরীতমুখী, এই তীর চিহ্ন দিয়ে অভিমুখী দেখাচ্ছে, একটা নিউক্লিয়াসের দিকে আর একটা বাইরের দিকে। এই দুটো মান সমান এবং বিপরীত হওয়ার জন্য এই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে কখনোই নিউক্লিয়াসের দিকে এগিয়ে এসে, অর্থাৎ এইভাবে এগিয়ে এসে শেষ পর্যন্ত নিউক্লিয়াসে গিয়ে পড়তে পারবে না, তাহলে নিউক্লিয়াসের দিকে এগোতে পারবে না। তার মানে একই জায়গা থেকে এইভাবে ইলেকট্রন কন্টিনিউ আবর্তন করতে পারে। তাহলে এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কীয় কিছু ধারণা পাওয়া গেল। তাহলে এই আমরা পরমাণু মডেলের রাদারফোর্ডের মডেলটি জানতে পারলাম। তার আগে আমরা একটা মডেল করেছিলাম থমসনের মডেল, সেটা বাতিল হয়ে গেছিল। রাদারফোর্ডের পরমাণু মডেলও অনেক কিছু ধারণা দিলেও এটাও কিন্তু ত্রুটিমুক্ত ছিল না। এর ত্রুটিগুলো নিয়ে আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করতেছি। কেমন? দেখো, আমরা পরমাণু মডেলের যে পাঠটা পড়লাম, রাদারফোর্ডের পরমাণু মডেল, এবার তার ত্রুটি, অর্থাৎ পরমাণু মডেলটির মধ্যে যে রাদারফোর্ডের পরমাণু মডেল, তার ত্রুটি বা যে ভুলগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা দেখো কয়েকটা কথা বলছি। যে ত্রুটির মধ্যে অন্যতম, প্রথমেই বলি, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেলের গঠনের স্থায়িত্ব ব্যাখ্যা দিতে পারল না। মানে সেটা কেন না, ইলেকট্রন একটা ঋণাত্মক আধানবাহী কণা, আবার নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত কণা, সুতরাং এখানে কি না, দুটো বিপরীত আধানগ্রস্ত কণা, একটাকে কেন্দ্র করে এখানে নেগেটিভ চার্জবাহী কণা ইলেকট্রনগুলি আবর্তন করছে। তড়িৎচুম্বকের তত্ত্ব অনুযায়ী যে কণাটি আবর্তন করবে সেই আধানগ্রস্ত কণাটি শক্তি হারাবে, শক্তি ক্ষয় করবে, তারপরে শক্তি বিকীর্ণ করবে। তার মানে এখানে ইলেকট্রন ক্রমশ শক্তি হারাবে। তো সেটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী এখানে বৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি ক্ষয় হয়ে দুর্বল হবে। তার মানে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বিকিরণ করতে থাকবে, এর ফলে ইলেকট্রন তার নিজে শক্তি হারাবে, হারিয়ে দুর্বল হবে, তথা এর গতিবেগ কি হবে, শিথিল হয়ে পড়বে। এবং ক্রমাগত ইলেকট্রন এর ফলে কি হবে না, যত দুর্বল হবে ওর যে নিজস্ব গতিবেগ, যেটা কেন্দ্রাতিক বল বলছিলাম বা কেন্দ্রাতিক বেগ, সেটা কমতে থাকবে। আর নিউক্লিয়াসের প্রতি তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলের মান তো কমবেও না বাড়বেও না, সেটা একই থেকে যাবে। যার ফলে কি হবে না, ইলেকট্রনটি ক্রমশ নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হতে হতে, অর্থাৎ ক্রমশ কুণ্ডলীর পথে এসে
নিউক্লিয়াসে প্রবেশ করে যাবে। সেই কথাটি প্রথমে লিখেছি, দেখো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে আমার বৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বিকিরণ করতে থাকে। এর ফলে ইলেকট্রনের শক্তি ক্ষয় হয়ে দুর্বল তথা এর গতি শিথিল হয়, দুর্বল হয়ে পড়ে, তার মানে এর গতিবেগ কমে যায় এবং ক্রমাগত ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে এর ফলে কি হবে, অগ্রসর হতে থাকে। শিথিল হয়, গতি যত কমে যাবে তত নিউক্লিয়াসের দিকে এগোতে থাকবে এবং এক সময় নিউক্লিয়াসে প্রবেশ করে তার মানে পরমাণুর গঠনের স্থায়িত্বের কোনো ব্যাখ্যা নেই, স্থিতিশীলতা ব্যাখ্যা পাওয়া গেল না। কিন্তু বাস্তবে এটা তো সম্ভব নয়, অর্থাৎ বাস্তবে তাহা অসম্ভব। অর্থাৎ পরমাণুর স্থিতিশীল গঠনের ব্যাখ্যা দিতে এই মডেল অক্ষমতা প্রকাশ করলো। তাহলে এক নম্বর ত্রুটি যেটা বুঝতে পারলে, যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন এখানে আবর্তনশীল আর পজিটিভ চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে। আর তড়িৎচুম্বকীয় তত্ত্বে এই জাতীয় কথা বলা আছে, যে কোনো দুটো বিপরীত আধান যদি একটি আবর্তন করে আরেকটিকে কেন্দ্র করে, তাহলে আবর্তনশীল আধান কণাটি থেকে ক্রমশ শক্তি ক্ষয় হবে, তড়িৎচুম্বকীয় শক্তির বিকিরণ ঘটবে। তাই এক্ষেত্রেও ইলেকট্রন শক্তি বিকিরণ করল, তার ফলে ইলেকট্রনের শক্তি ক্রমশ কমে যায়, অর্থাৎ এর গতিবেগ শিথিল হয়ে পড়ে। তার মানে যত ইলেকট্রনের গতি কমতে থাকবে তত এটি নিউক্লিয়াসের দিকে অগ্রসর হবে কুণ্ডলীর পথে, কুণ্ডলী আকারে আগতে এগোতে লাস্টে নিউক্লিয়াসে গিয়ে প্রবেশ করে যাবে। তার মানে এই ধরনের ঘটনা ঘটার কথা এই হচ্ছে রাদারফোর্ডের মডেল অনুযায়ী, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। তার মানে পরমাণুর স্থায়িত্ব তথা গঠন স্থায়িত্বের ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যায়। দ্বিতীয় যে ত্রুটি সেটা আবার দেখো না, ইলেকট্রন এই কক্ষে যখন আবর্তন করে সে তো অনবরত ঘুরতে থাকে, তার মানে অবিরাম শক্তি বিকিরণ করতে থাকবে। আর অবিরাম শক্তি মানে নিরবচ্ছিন্ন শক্তি বিকিরণ করে, যেখানে কোনো ফাঁক থাকে না। তার থেকে যে বর্ণালী রেখাগুলো পাওয়া যাবে, নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে পরমাণুর বর্ণালী বিচ্ছিন্ন রেখাযুক্ত তথা খণ্ড খণ্ড রেখাযুক্ত বর্ণালী, যাকে বলা হয় পারমাণবিক রেখা বর্ণালী। সেই ব্যাখ্যাটার সঙ্গে রাদারফোর্ডের মডেল থেকে প্রাপ্ত ব্যাখ্যা মিল নেই। তার মানে পারমাণবিক রেখা বর্ণালীর ব্যাখ্যাও রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যায়নি। এখানে 2 নম্বর পয়েন্টে যেটা বললাম, যে ত্রুটি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন যে অবিরাম শক্তি বিকিরণ করতে থাকে, তা থেকে নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে পারমাণবিক রেখা বর্ণালী বিচ্ছিন্ন রৈখিক বর্ণালী। অর্থাৎ আমরা দুটো ঘটনা বাস্তবে ব্যাখ্যা দিচ্ছি। বাস্তবে একটা ঘটনার কথা রামধনু দেখেছো, সেখানে দেখবে নিরবচ্ছিন্ন রেখা বর্ণালী রয়েছে। কেমন? অর্থাৎ একটা লাইন 7টা রঙের রেখা লাইন রয়েছে, তো 7টি বর্ণ একটা আরেকটার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, কোথাও কোনো ফাঁক নেই। পারমাণবিক রেখা বর্ণালী কিন্তু ওই মাঝে মাঝে ফাঁক থাকবে, অর্থাৎ একটা রেখা বেগুনি, তারপরে ফাঁকা, তারপরে নীল, তারপর ফাঁকা, এই করে করে 7টা লাইন স্পেকট্রা লাইন পাওয়া যায় পারমাণবিক রেখা বর্ণালী। এই হচ্ছে দুটো ত্রুটি প্রধান। এছাড়াও আরো ত্রুটি আমরা এখান থেকে পেতে পারি, যেমন নাম্বার 3, যে এই মডেল পরমাণু ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের ব্যাখ্যা দেয়। বৃত্তাকার কক্ষপথের ধারণা দিলেও
উপবৃত্তাকার কক্ষপথের ব্যাখ্যা দিতে পারে না। উপবৃত্তাকার ইলিপ্টিক্যাল কক্ষপথের ব্যাখ্যা দিতে অক্ষম। তার মানে পরমাণু, আমরা বর্তমান তো দু ধরনের কক্ষপথের কথা জানতে পেরেছি, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা উপবৃত্তাকার। তো সেই উপবৃত্তাকার কক্ষপথের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এই রাদারফোর্ডের মডেল থেকে। আমরা এছাড়াও বলছি দেখো, আবর্তনশীল অর্থাৎ কক্ষপথে আবর্তনশীল আবর্তনশীল ইলেকট্রনের শক্তি ও বেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ তার মান ইত্যাদি এই মডেল থেকে নির্ণয় করা যায় না। এই মডেল থেকে কোনো ধারণাই পাওয়া যায় না। এইগুলির মান এই মডেল থেকে জানা যায় না। যা বর্তমানে আমরা জানতে পারি, বিশেষ করে বোর তত্ত্ব থেকে আমরা জানি। পরে দেখবে বোর তত্ত্বের সাহায্যে কিন্তু এগুলো পাওয়া যায়, যে ইলেকট্রনের কক্ষপথের শক্তি বা ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনের গতিবেগ কিংবা ইলেকট্রনের ভরবেগ সম্পর্কীয় ধারণা আর ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধের ধারণা ইত্যাদি আমরা পেতে পারি। এইরকমই মেন ত্রুটিগুলো আমরা যেগুলো আলোচনা করলাম রাদারফোর্ডের এই মডেলের এই ব্যাখ্যা বা অসম্পূর্ণতাগুলোর জন্য রাদারফোর্ডের মডেলটিও খুব গ্রহণযোগ্য হলো না। কিছুটা মডেলের আংশিক সংস্কার করে আরও মডেলটিকে পরবর্তীকালে নিলস বোর ব্যাখ্যা দেন। তিনি ব্যাখ্যা দিলেন তোমার যাকে বলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। অর্থাৎ এর পরের আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কেও ধারণা নিয়ে আলোচনা করতে হবে। তার মানে আমরা নেক্সটে আলোচনা করব প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং তার থেকে বোর তত্ত্ব অর্থাৎ বোরের পরমাণু মডেল। এইভাবে আমরা আলোচনার মধ্যে আনবো। কেমন? ঠিক আছে।